শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীতে হজ ওমরা মেলা শুরু। হজ যাত্রায় বিমান ভাড়া কমানোর আশ্বাস ধর্ম উপদেষ্টার। হজ ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও আগের জায়গায় রাখার কাজ শুরু করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে চলছে যৌথ অভিযান। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে ধস। আমদানির পরিমাণ কমেছে প্রায় ৭০%, কমেছে রাজস্ব আয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হজ ব্যবস্থাপনায় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আগামী বছর হজযাত্রীদের উড়োজাহাজের ভাড়া অন্তত ৩০,০০০ টাকা কমানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন। আজ থেকে শুরু হয়েছে ৩ দিনের হজ ওমরা মেলা। প্রতি বছরই দেখা যায় পুরো টাকা দিয়েও কিছু সংখ্যক মানুষ হজ যেতে পারেন না, পড়েন প্রতারণায়। মূলত দালাল ও মধ্যস্বত্বভোগীদের কাছে টাকা দেয় তৈরি হয় এমন প্রতারণার ঝুঁকি। এ ধরনের সমস্যার সমাধানে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ৩ দিনের এই হজ ওমরা মেলা, যেখানে সরাসরি হজ এজেন্সিগুলোর কাছে নিজেদের প্যাকেজের বুকিং দিতে পারবেন আগ্রহীরা। এই মেলাতে যারা ওমরা এবং হজ গমনেচ্ছুক ভাইরা বা বোনেরা আসবেন, তারা এখানে সহজে আমাদের এজেন্ট ভাইদের সাথে কথাবার্তা বলে তাদের পছন্দ মতো প্যাকেজটা নিতে পারবে। এবার হজ কাফালা থেকে স্পেশালি আমরা তাদেরকে কোরবানিটা, যেহেতু আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত না, যদি সরাসরি আমাদের কাছে আসে 1 এবং 2 নম্বর স্টলে আমরা কোরবানিটা ফ্রি করে দিব। বিশ্বাসযোগ্যতার একটা জায়গা এখানে আছে। সকালে এই মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। জানান হজ ব্যবস্থাপনায় যারা অনিয়ম করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাব। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, they will be punished. এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে চোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিলেকশন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় আগামী বছর হজের খরচ কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে হজ যাত্রীদের সাথে সরকার নিবন্ধিত হজ এজেন্সির একটি যোগসূত্র তৈরি করা। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো, আমার হাবের প্রতিনিধি রাখবো। আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 100 জন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে অবৈধভাবে তুলে নেওয়া পাথর উদ্ধার ও আগের জায়গায় রাখার কাজ শুরু করেছে প্রশাসন। পাথর লুটপাটের ঘটনায় গত মধ্যরাত থেকে সিলেটের বিভিন্ন স্থানে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী এলাকা থেকে প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। গতরাতে সিলেট ও বিভাগীয় প্রশাসন সার্কিট হাউসে এক সভায় সাদা পাথর এলাকা, জাফলং, ইসিএ এলাকা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশ চেকপোস্ট স্থাপন এবং সার্বক্ষণিক যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সেগুলো বন্ধ করার জন্য অভিযান চলবে বলে জানানো হয়। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা তৈরি করে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে
নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতের রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নুরুন নবী। এদিকে সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে পাথর লুটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। গেল বছর ৫ আগস্টের পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধস নেমেছে। সর্বশেষ অর্থ বছরে রেলপথে আমদানির পরিমাণ কমেছে প্রায় ৭০%। ফলে কমেছে সরকারি রাজস্ব। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় প্রতি মাসে ভারত থেকে 10 থেকে 12টি ট্রেনে পণ্য আসতো বেনাপোল রেল স্টেশনে, কিন্তু গেল বছরে 5ই আগস্টের পর সে সংখ্যা নেমে এসেছে 2 থেকে 3টিতে। এতে কমে গেছে পণ্যের সরবরাহ, ধাক্কা খেয়েছে রাজস্ব আয়ও। বন্দরের তথ্য বলছে বিদায়ী 2024-25 অর্থ বছরে রেলপথে মাত্র 12,000 টন পণ্য আমদানি হয়েছে, যা 2023-24 অর্থ বছরে ছিল 41,000 টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে 29,000 টন। যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা হচ্ছে, এখানে খুব দ্রুত ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আনলোড দেয়। সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম, আমদানিকারকদের ব্যয় কমে যায় এবং ব্যবসায়ের উপকৃত হয়। বাংলাদেশ ভারত বাণিজ্যে রেলপথের সম্ভাবনা এখনও অনেক, তবে অবকাঠামো ঘাটতি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পারলে এই ধস কাটানো কঠিন হবে। 29,000 মেট্রিক টন মালামাল 23-24 অর্থ বছর থেকে 24-25 বছর অর্থ বছরে কম এসেছে। এর ফলে রেলওয়ে রাজস্ব 23-24 অর্থ বছরে ছিল প্রায় 6 কোটি, সেটা কমে কাটছে প্রায় 2.5 কোটি টাকা। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বন্দরটি দিয়ে মোট আমদানি হয়েছে 14,98,898 টন পণ্য, যা আগের বছরের তুলনায় 82,000 টন কম। একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে 3,60,000 টন, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 30,000 টন কম। মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। গতকাল দুর্নীতি দমন কমিশনের অনুরোধে ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে অর্থ লেনদেন ও হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান রৌফ তালুকদার ও ফজলে কবিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন আব্দুর রৌফ তালুকদার। প্রকাশ্যে দেখা যায়নি বাকি দুজনকেও। এছাড়া সাবেক যে 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন আবু ফরা মোহাম্মদ নাসের, BFIUর সাবেক প্রধান আবু হেনার মোহাম্মদ রাজি হাসান, BFIUর প্রধান থেকে পদত্যাগে বাধ্য হওয়া মোহাম্মদ মাসুদ বিশ্বাস, কাজী সাইদুর রহমান, দুদকের মামলায় জেলে থাকা SK সুর চৌধুরী এবং সাবেক ডেপুটি গভর্নর SM মনিরুজ্জামান। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের একাংশ অনশন কর্মসূচি পালন করছেন। হাসপাতালের প্রধান ফটকের সামনে এই আমরণ অনশন করছেন তারা। এ সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 30 কর্মদিবসের জন্য এই কর্মসূচি স্থগিত করেছে। বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ এক বিবৃতির মাধ্যমে কথা জানান। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনে মানুষের জনজীবনে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দাবিতে ঢাকা গাজীপুর সড়কের শিববাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা।
সকাল 11:40 থেকে শুরু হয়ে 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। শিক্ষার্থীরা জানান 13-15 আগস্টের মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিটে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের এ আন্দোলন। এর আগে সকালে শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতুলি এলাকায় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা পাশে রেল লাইনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দিলে 40 মিনিট উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ থাকে। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রংপুরের চরাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। এদিকে ভোলায় বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত থাকায় ভোলা লক্ষ্মীপুর সহ 10 নৌ রুটে বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কারণে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে সদর, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার 15টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 20,000 মানুষ। ফসলি জমি প্লাবিত হওয়ায় বিপাকে কৃষকেরা। এদিকে তিস্তা ব্যারেজের পানি নিয়ন্ত্রণে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরে তিস্তার পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়তে থাকায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। চরাঞ্চলে 10,000 মানুষ পানিবন্দী। 3 দিন ধরে পানির কারণে মনে করো রোয়া খাত লাগাইছি। 3 দিন ধরে পানি, আর একদিন থাকলে রোয়া খাত সব পচে যাইব। পাট কাটতে পারতেছি না পানির জন্য। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারতেছে না পানির জন্য। গাইবান্ধার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধির কারণে 165টি চরাঞ্চলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। ভোলায় বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্ধ রয়েছে ভোলা লক্ষ্মীপুর সহ 10টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল। এদিকে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। ভারতে পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধের ফলে পণ্য পাঠানোর খরচ বাড়বে 10 গুণের মতো। ফলে রপ্তানি নেমে আসবে অর্ধেকে, এমন আশঙ্কা এ খাতের ব্যবসায়ীদের। তারা বলছেন এই সিদ্ধান্তের ফলে শঙ্কা রয়েছে অনেক জুট মিল বন্ধ হবার। এমন অবস্থায় এই শিল্পকে বাঁচাতে ভারত সরকারের সাথে আলোচনার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। বছর 7 আগে বাংলাদেশ থেকে পাট পণ্যের রপ্তানি কমাতে এন্টি ডাম্পিং শুল্ক চালু করে ভারত, যার প্রভাবে তখন রপ্তানি নেমে আসে অর্ধেকের। আর চলতি বছরের মে মাসের মাঝামাঝি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যসহ বেশ কিছু পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। জুনেও কাঁচা পাট, পাটের রোল, সুতা ও বিশেষ ধরনের পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। সেই তালিকায় নতুন করে যোগ করা হলো আরও 4 ধরনের পাট পণ্য। ইন্ডিয়ার মার্কেটের উপর যেই পণ্যগুলো নির্ভরশীল, স্বাভাবিকভাবে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এতদিন পাটপণ্য রপ্তানি হতো ভোমরা, হিলি, বেনাপোল আর সোনা মসজিদ বন্দর দিয়ে। ব্যবসায়ীদের হিসেবে এসব বন্দর ব্যবহার করে কাঁচা পাট, পাটের ব্যাগ বা বস্তা, সুতা রপ্তানি হতো 2 লাখ টনের মতো। ভারত সরকারের নতুন সিদ্ধান্তের ফলে যা নেমে আসবে অর্ধেকে। মনে করুন একটা ট্রাক ভাড়া ছিল সে 5,000 টাকা, সেই ফ্রেটটা হয়ে যাবে, সে যদি $500 হয় তাহলে $500 মানে কত? 50,000 টাকা, 60,000 টাকা। তাহলে আপনি 10 গুণ বেড়ে যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন ভারতের এমন সিদ্ধান্তের কারণে জুট মিলগুলো পাট কেনার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগবে। এতে আসছে মৌসুমে পাটের দাম কমে আসবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। সেই সাথে বেকার হয়ে পড়বে এ খাতের সাথে যুক্ত কয়েক হাজার শ্রমিক। পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে গভর্নমেন্টের অতি দ্রুত ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে দেন দরবার করা, আপিল করা। তথ্য বলছে ভারতে পাটের চাহিদা 26 লাখ বেল, যার মাত্র 11 থেকে 12 লাখ বেল উৎপাদন হয় দেশটিতে। বাকি চাহিদার 70 থেকে 80% পূরণ করে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
সম্ভাবনাময় মশলা চুই ঝালের আবাদ বৃদ্ধির লক্ষ্যে পাবনায় ব্র্যাকের ক্ষুদ্র ঋণ সুবিধাভোগী নারীদের প্রশিক্ষণ ও তাদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। স্কয়ার ক্রপস কেয়ার ডিভিশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে ব্র্যাকের জেলা কার্যালয় প্রাঙ্গণে হয় এ অনুষ্ঠান। এতে বক্তব্য দেন স্কয়ার ক্রপস কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্তগুপ্ত, ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের ক্ষুদ্র ঋণ বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইদুল হক ও ব্যবস্থাপক মোহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা জানান, চুই ঝাল চাষ করে দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব। পরে সুবিধাভোগী নারীদের মাঝে 100 চুই ঝালের চারা বিতরণ করা হয়। আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি না হলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আলাস্কায় অনুষ্ঠেয় বৈঠককে সামনে রেখে কথা বলেন ট্রাম্প। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার পরে কথা বলেন ট্রাম্প। ওয়াশিংটনের কেনেডি সেন্টারের ওই বক্তব্যে রাশিয়ার পরিণতি কী হবে তা বিস্তারিত বলেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে। দুপুরের সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে হজ ওমরা মেলা শুরু। হজ যাত্রার বিমান ভাড়া কমানোর আশ্বাস ধর্ম উপদেষ্টার। হজ ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও আগের জায়গায় রাখার কাজ শুরু করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে চলছে যৌথ অভিযান। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে ধস। আমদানির পরিমাণ কমেছে প্রায় 70%। কমেছে রাজস্ব আয়। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।